এমন একটা রাজনৈতিক দল করতেন, সে দলের না আছে গোড়া, না আছে মাথা, না আছে মুন্ডু। দলের সুপ্রিমো সে আবার গিয়ে যেখান থেকে এসেছিলেন সেখানে আবার পদার্পণ করতে চাইছেন। আর সাঙ্গবাঙ্গরা সবাই চোর, চিটিংবাজ, খুনি, ধর্ষণকারী ইত্যাদি ইত্যাদি, একেবারে বজ্জাত। সবাই চোর 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 বলছে, কিন্তু তারা চোর নয়। চোর বলে এদেরকে সম্মান জানানো হচ্ছে। এরা কিন্তু ডাকাত, এরা কিন্তু ছিনতাইবাজ ছিল। এখন আমি আমি বলছি শুনুন, আমি আমাকে আপনারা কি কি বলেছিলেন মনে আছে তো? মনে আছে তো? এই যে স্যার, আপনাকে বলছি, আমি যদি তখন করে কমপ্লেন করে রাখতাম এক একটা করে করে, কোনো উপায় ছিল না, কিন্তু আপনাকে কিন্তু পুলিশ তুলে নিয়ে যেত। আপনাকে পুলিশ নিঘাত তুলে নিয়ে যেত। আমার কি অপরাধ ছিল? আমার কি অপরাধ ছিল বলুন? আপনি সরকারের তরফ থেকে ক্লাবে প্রথমে 50, তারপর 75, তারপরে 1 লক্ষ টাকা দেওয়া হতো অনুদান, যাতে মানুষের উপর চাপ সৃষ্টি না করা হয়। তা সত্ত্বেও আপনি আপনার ক্লাবে 2000 টাকা করে চাঁদা বাধ্যতামূলক করেছিলেন। এবং 2022 সালে, আমার পরিষ্কার মনে আছে, 2022 সালে পুজোটা কিন্তু একেবারে সেপ্টেম্বরের শেষের দিকে পড়ে গিয়েছিল বলে আমি বলেছিলাম যে এই 2000 টাকা কী করে দেবো, এবং এটা মানুষের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে বলে আমি মনোভাব ব্যক্ত করেছিলাম। ঠিক এর অপরাধে আপনারা আমার সাথে কী ব্যবহার করেছিলেন মনে আছে? মনে আছে? আমি তো 2000 টাকা দিয়েছিলাম, এবং সারা বছরের পুজোর চাঁদা বাবদ এবং মেম্বারশিপের সব টাকা পয়সা দিয়েছিলাম। তারপরেও আমাকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছিল কেন? কেন আমাকে 12ই অক্টোবর 2022 সালের 12ই অক্টোবর রাত 11:30টার সময় আমাকে ফোন করে থ্রেট দেওয়া হয়েছিল? কি বলেছিলেন মনে আছে আপনার? কি বলেছিলেন মনে আছে? হ্যাঁ, আমার পরিষ্কার মনে আছে। আমি সোশ্যাল মিডিয়াতে লিখে সহানুভূতি অর্জন করছি। আপনি ঠিক কিভাবে বলেছিলেন আমি যদি বলে শোনাই, শুনুন। আপনি 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 সোশ্যাল মিডিয়াতে লিখে সহানুভূতি অর্জন করার চেষ্টা করছেন। আসুন রবিবার, আপনার সাথে কথা হবে, আপনাকে আমরা দেখে নেব। আপনাকে এই পাড়ায় থাকতে দিয়ে ভুল করেছি। ছি ছি, আপনাকে সবাই স্যার বলে, আপনাকে সবাই স্যার বলে। আপনি থাকতে দিয়েছেন আমাকে। আমি নিজে টাকায় নিজে বাড়ি করেছি, নিজের টাকায় জমি কিনেছি, নিজের কষ্টার্জিত পয়সায় নিজের জীবন যাপন করি। আপনি কিনা আমাকে বলেছেন আমাকে থাকতে দিয়েছেন? আপনি কে হে মশা থাকতে দেওয়ার? আপনাকে কিচ্ছু বলিনি, আপনাকে সম্মান করেছিলাম, আপনি বয়স্ক মানুষ বলে। এবং আপনি বিগত দিনগুলোতে সবাই আপনাকে এ করে রাজনীতি করতেন, মানুষের কম বেশি উপকারে আসার চেষ্টা করতেন, কিন্তু একই নোংরামো করতেন আপনি এবং আপনারা। পরবর্তীতে কি করেছেন? একের পর এক অবৈধ নির্মাণ ডেকে ডেকে দেখিয়েছি আপনাকে, ডেকে ডেকে দেখিয়েছি। আপনি কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করেননি, উল্টে বলেছেন হ্যাঁ ওরা করবে। আপনি কি করেছেন? আপনি এই ধরনের বিষয়গুলোকে পুরো গা ঢাকা দিয়ে গেছেন। অপরদিকে আমি আমার এক আত্মীয়র কথা খুব মনে পড়ছে, ভাবছি ওকে ফোন করব যে কিরে ডিম ফিম পড়েছে একটাও। আমাকে জানুয়ারি মাসের 7 তারিখ এও এক আমাকে কি বলেছিল শুনুন। হ্যালো হ্যালো, তুই কি বিজেপির বড় হনু হয়ে গেছিস? দেখ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো পরিচয় নেই। তোকে এতদিন যা ভাবতাম, ভালোবাসতাম, আজ থেকে পরিচয় হলো তুই বিজেপি করিস, আমি তৃণমূল করি। নে রেকর্ড কর। তারপরে নাম বলেছে, এবং বলেছে ইনি থাকে দক্ষিণ 24 পরগনার পিয়ালিতে। এই ধরনের হুমকি, এবং ও বলে তোকে আমি 4 দিনের মধ্যে দেখে নেব। হ্যাঁ, আমার এখান থেকে লাগবে না, তোর গড়িয়ার ওখানে নেতাদের দিয়ে দেখে নেব তুই কত বড় হনু হয়ে গেছিস। এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমার নিজের আত্মীয়, সে তৃণমূল কংগ্রেস করে বলে। জানুয়ারির 7 তারিখে রাত্রিবেলা আমার কি অপরাধ ছিল? আমার অপরাধ কী ছিল জানেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR এর সঠিক ব্যাখ্যা করেছিলাম, আর তারা বলেছে SIR এ
ফর্ম ফিল আপ করলেই ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এরা এরা বাংলাদেশের লোক, বাংলাদেশ থেকে এসেছে, যাদের ঠ্যাঙানি খেয়ে তারা খেয়ে এখানে এসে তাদের মাথায় সর্ষের তেল মাখাচ্ছে। রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নেই, নেই দেশাত্মবোধ চিন্তাভাবনা নেই, শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো আদর্শের কিছুই এরা জানে না, বোঝে না, কিচ্ছু বোঝে না। এরা আমার আত্মীয় বলে আমার লজ্জা বোধ হয়। এই দুজন মানুষের এই বিক্ষিপ্ত ব্যাপার তো আমি জীবনে কোনোদিন ভুলবো না, জীবনে কোনোদিন ভুলবো না। এক হচ্ছে আমার পাড়ার ক্লাবের যে প্রাক্তন সভাপতি ছিল সেই লোকটা, ওই লোকটা আমাকে কি ভদ্রভাবে, আচ্ছা এই লোকটা আরেকটা কাজ করেছিল যে আমাকে ভোটের আগে পর্যন্ত আমি ভোট দিতে ঢুকবো তার আগে অবধি আমাকে এরকম হাত টিপে টিপে বলছে যে আপনার একটা ছবি দেখলাম, আবার ঘুরে এসে বলছে আপনাকে নিয়ে আমার খুব টেনশন হয়, আবার ঘুরে এসে বলছে ভোটটা নষ্ট করবেন না। এই লোকটাই ভোট দেওয়ার এক সপ্তাহ 3-4 দিন আগে বাড়ির সামনে এসে আমাকে জড়িয়ে ধরেছিল, বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হলে সব ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম সরকারের এগেনস্টে আমার কোনো বক্তব্য নেই, আমার বক্তব্য হচ্ছে সরকারের সিস্টেমের এগেনস্টে। তখন আমাকে জড়িয়ে ধরে বলছে সুব্রতবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে সব ঠিক হয়ে যাবে। তার মানে কত বড় শয়তান, কত বড় বেঈমান। এরা সব জানতো যে এত ধরনের ইয়ে হচ্ছে, এত ধরনের ক্রাইম, এত ধরনের ব্যাপার স্যাপার জড়িয়ে আছে। আর না কী করে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হবে এবং দাবি করছিলেন তারা আগের থেকে। কি করে আমার যে আত্মীয় দক্ষিণ 24 পরগনার পিয়ালিতে, তিনি কি করে আমাকে ওই ধরনের হুমকি রাত 11:30টার সময় দেয়? আপনারা বিশ্বাস করবেন না শ্রদ্ধেয় বন্ধুবর্গ, আমি কিন্তু স্টেপ নিতে গিয়েও নিইনি। বিশেষ করে আমার ওই আত্মীয়র এগেনস্টে আমি কিন্তু একেবারে রেডি হয়েছিলাম। আমি বিশিষ্ট শিক্ষাবিদ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত স্যারের সাথে আমি যোগাযোগ করেছি। আমি রিঙ্কি ম্যাডামের সাথে যোগাযোগ করেছিলাম, যিনি আমাদের রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী নিয়ে কাজ করছেন, অ্যাডভোকেট রিঙ্কি ম্যাডাম। সকলে কিন্তু আমাকে সাজেস্ট করেছেন যে আপনার আত্মীয় হয়তো আপনি একটু ছেড়ে দিন, একটাবার সুযোগ দিন। আমি যদি সেই দিন কমপ্লেন লঞ্চ করে রেখে দিতাম, এখন কী হতো, সব জেলে থাকতো, সব টাপাটাপ তুলে নিয়ে যেত। আর স্যার আপনাকে বলছি, আমি যদি কমপ্লেন করতাম আপনার কিন্তু এখন অবস্থা খারাপ হয়ে যেত, ডিম কিন্তু পড়তেই পড়তো। আপনার 14 গোষ্ঠীর কপাল ভালো যে আপনার মাথায় এখন একটা ডিম পড়েনি। রাজনীতি করেছেন, এমন একটা দল করতেন, সে দলের শুরু নেই এবং শেষও নেই। শুরু হয়েছে একেবারে মানে মানুষকে ইমোশনাল ক্রাইম দিয়ে, অর্থাৎ আমরা আবেগে ভরে গিয়ে আমরা সেই বামফ্রন্টের অপশাসনকে মুক্তি পেতে গিয়ে আমরা ভোট দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসকে 2011 সালে। কিন্তু তার ঠিক 3-4 বছরের মধ্যে